মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। আরে চলুন চলুন, এই আধা চেনা শহরে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হওয়া মানেই মহাবিপদ। চলুন। সত্যি তাই, কি যে করব। আরে আজকের রাতটা না হয় আমার ওখানেই কাটিয়ে দিন। চলুন। আপনার কোনো অসুবিধে হবে না তো? না না, অসুবিধে কিসের, আসুন। কি গো, দরজাটা খোলো তো। কে? আরে আমি। তুমি? দাঁড়াও দাঁড়াও, ল্যাম্পটা নিয়ে আসছি। হ্যাঁ। চোখটা লেগে গিয়েছিল একদম। কি গো, তবে বলে গেলে যে আজ আসবে না? তা আসলে পরোপকারের মতো একটা পুণ্য করা কপালে ছিল আজ রাতে, তাই আশা হয়ে গেল আর কি। বুঝলে, আমি না এলে এই ভদ্রলোক একটু বিপদেই পড়তেন বোধ হয়, এই অজানা শহরে। এসো, ভেতরে এসো। তুমি একটা কাজ করো না, তুমি চাকরটাকে ডেকে বাইরের ঘরটা খুলে একটা বিছানা ঠিক করে দাও দেখি। এ কি? ভদ্রলোকের একটু কষ্ট হবে। যাই হোক, আসুন আসুন আসুন। বিদেশ বিভুঁইয়ে একটু কষ্ট হলেই বা কি ভদ্রলোকের, কি তাই তো? তার মানে করুণা, তুমি তুমি এখানে? কি ব্যাপার করুণা, তুমি একে চেনো? তা চিনি বই কি, সে অনেক আগেকার কথা। কি আশ্চর্য। আশ্চর্য কেন? তোমার অচেনা বলে কি আমার চেনা হতে নেই? তোমার সঙ্গে তো মাত্র 3 বছর বিয়ে হয়েছে, তার আগের 20 বছর কি আমি বনবাসে ছিলাম মনে করো? আরে বাবা, ভদ্রলোককে বাইরের ঠান্ডায় দাঁড় করিয়ে রেখে আমাদের দাম্পত্য জীবনের নমুনাটা নাই বা দেখালে। চলো চলো চলো। ও, আমি শুধু ঝগড়া করি এই তুমি বোঝাতে চাও বুঝি? আচ্ছা বাবা, আচ্ছা, চলো চলো ভেতরে যাই। এই যে আসুন, আপনি আসুন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন প্রেমেন্দ্র মিত্রর গল্প জনৈক কাপুরুষের কাহিনী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কাল রাত্রে এই শহরের মাঝখানে এসেই হঠাৎ গাড়িটা চলা বন্ধ করে দিল। এই রে, যা কি হবে। বনেট খুলে অনেকক্ষণ ধরে পরীক্ষা করেও ঠিক কি হয়েছে বুঝতে পারলাম না। তবে নিজের ভাগ্যকে এই ভেবে ধন্যবাদ দিয়েছিলাম যে গণ্ডগোলটা জঙ্গলের পথে না হয়ে একটা ভদ্রগোছের শহরের মধ্যে ঘটেছে। না হলে কপালে যে কি দুর্ভোগ লেখা ছিল কে জানে। তখনও অবশ্য ভবিষ্যৎটা জানতে পারিনি। জানতে পারলে বোধহয় জঙ্গলের পথটাই খুব ভালো পথ মনে করতাম। একে রাত হয়েছে, তাই অচেনা শহর। ডাকবাংলো ও স্টেশনের ওয়েটিং রুম থেকে দরিদ্রতম হোটেল পর্যন্ত টাঙা করে ঘুরেও আশ্রয় পেলাম না। অবশেষে কোনো উপায় না দেখে যে কারখানাতে মোটর মেরামত করতে দিয়েছিলাম সেখানেই ফিরে গেছিলাম। আর সেখানেই পরিচয় বিমল বাবুর সঙ্গে। কাছাকাছি একটা কয়লার খনিতে তিনি কাজ করেন। সেখানকারই কি প্রয়োজনে এই কারখানায় এসেছিলেন। প্রবাসে বিপন্ন বাঙালির সাহায্যে তিনি নিজে থেকেই এগিয়ে এসে তার বাড়িতে রাত কাটাবার প্রস্তাব করেছিলেন। সামান্য একটু আপত্তি হয়তো করেছিলাম, কিন্তু তিনি তা শোনেননি। শহরের নির্জন এক প্রান্তে বিমলবাবুর বাড়ি। সেখানে পৌঁছে দেখা গেছিল সমস্ত বাড়ি নিস্তব্ধ। দরজার কড়া নাড়তে নাড়তে বিমলবাবু বলেছিলেন, আসলে আজ আমার আসার কথা ছিল না, তাই চাকর বেটারা সব নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। কি গো, আরে দরজাটা খোলো। দরজা খোলার পর করুণাকে দেখে চমকে উঠেছিলাম। তারপর সে রাতে আর বিশেষ কথা হয়নি। পরদিন সকালবেলা করুণা নিজের হাতে চা নিয়ে এলো। চায়ের আনুষাঙ্গিকের বহর দেখে না হেসে পারলাম না। বাপরে, এত চা জল খাবার কে খাবে? কেন, তুমি? তোমার জন্যই তো করে আনলাম। কিন্তু
এত খাবো কি করে? সে আমি কি জানি। চা খেলে কি শরীর খারাপ হবে নাকি? শোনো করুণা, তোমাদের এখানকার জল হাওয়া ভালো হতে পারে, কিন্তু এই দুদিনে আমার হজম শক্তির বিশেষ পরিবর্তন হয়নি। তা এখনো দুর্বলই আছে। আচ্ছা, তুমি যতটুকু পারবে খাও, আমি একটু রান্নাঘরে যাই, বাকি কাজ সেরে আসি। তুমি আমার সাথে এত লৌকিকতা করছো কেন? লৌকিকতা বলতে? মানে এত লোক দেখানো আদিক্ষেতা দেখাচ্ছ কেন? বিমলবাবু এরকম করলে না হয় বুঝতাম, কিন্তু বিমলবাবুর হয়েই যদি করি দোষ আছে কি? করুণা ঘর থেকে বেরিয়ে গেল। চায়ের পেয়ালা সামনে ঠান্ডা হতে লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। না, করুণার ব্যবহারটা মোটেই ভালো লাগছে না। এ কথা নিজের মনের কাছেও স্বীকার করতে আর বাধা নেই আমার। করুণা নাটকীয় একটা কিছু করে বসবে তা অবশ্য আশা করিনি। আশা কেন, সেটা রীতিমতো আশঙ্কার বিষয়ই ছিল। তাই বুঝি গোড়ায় তার সহজ স্বাভাবিকতায় একটু নিশ্চিন্ত ছিলাম, কিন্তু মনের কোনো গোপন কোণে আহত অহংকার তারপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে। মনে হয়েছে এতটা সহজ বোধহয় হওয়ার দরকার ছিল না। সূর্য অস্ত গেছে অনেক আগেই, কিন্তু তার রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কি ছিল? নাটকীয় না হয়ে করুণা অতিমাত্রায় কঠিন ও সংযত হয়ে উঠলে বুঝি সবচেয়ে খুশি হতাম। ধরা দেবার ভয়ে তার সেই সযত্ন সাবধানতায় আমি মনে হয় সবচেয়ে বেশি তৃপ্তি পেতাম। কিন্তু করুণা নাটকীয় উচ্ছ্বাস বা কঠিন ঔদাসীন্য দুইয়ের কোনো দিক দিয়েই গেল না। না, তাতে আমার কিছু আসে যায় না। অনায়াসে এই কথাই ভাবতে পারতাম, এবং সেটা ভাবাই উচিত ছিল। সত্যি, করুণার সঙ্গে দেখা হবার কোনো আশা বা আকাঙ্ক্ষা আমার তো ছিল না। তার সঙ্গে দেখা হবার কথাও নয়। এই বিশাল পৃথিবীর হাজার মানুষের ভিড়ে এমন নিশ্চিহ্ন হয়ে আমরা হারিয়ে গেছিলাম যে কোনো দিন আবার দেখা হবে তা ভাবিও নি। আমাদের নিজেদেরকে খুঁজে পাওয়াই ছিল সবচেয়ে বিস্ময়কর ব্যাপার। কিন্তু সেই অভাবিত ব্যাপারটাই যখন ঘটল, তখন দেখলাম আমরা কেউই আর স্বাভাবিক নেই। করুণার কথা জানি না, তবে তার সাথে কাটানো সেসব দিনের কথা একেবারে ভোলা তো যায় না, বিশেষ করে সেই একটি বিকেল। সেদিন সারাদিন বাইরে অবিশ্রান্তভাবেই বৃষ্টি পড়ছিল। ইচ্ছে থাকলেও কোথাও আর বের হওয়া হয়নি। এমন সময় চাকর রামহরি ঘরে এসেছিল। কর্তামশাই, বলো রামহরি। আচ্ছা, শিবুদার আসার কথা ছিল, উনি এসেছেন? না কর্তামশাই, একজন মেয়ে মানুষ দেখা করতে এসেছে। মেয়ে? আমার সঙ্গে আবার কে দেখা করতে এলো? হ্যাঁ, আগে আপনাকেই খুঁজছে বলল। তা কি করব? কি করবে আবার? পাঠিয়ে দাও। আচ্ছা। রামহরি মেয়েটাকে একা পাঠায়নি, কেন জানি না, সঙ্গে করেই নিয়ে এসেছিল তাকে। বুড়ো চাকরের মনে মনে কি যে চলে খেয়ে জানে। তবে সেসব ভাবার সময় পাইনি তখন আর। মেয়েটাকে দেখে আমি যার পর নাই অবাক হয়েছি। এ কি, এ তো করুণা। রামহরি দাঁড়িয়ে আছে দেখে বললাম, দাঁড়িয়ে আছো যে? বলছি, চা জল খাবার কিছু আনবো? পরে বলছি, এখন যাও। আচ্ছা। খুব আশ্চর্য হয়েছ না? হ্যাঁ, তা একটু হয়েছি, কিন্তু ইস, তুমি যে একেবারে ভিজে গেছো। বৃষ্টিতে বেরোলে ভিজতে হয়, তোমায় ব্যস্ত হতে হবে না। ব্যস্ত কোথায় হলাম? একটা একটা শাড়ি যদি পেতাম। তোমাদের এই নারী বিবর্জিত রাজ্যে মেয়েদের পোশাক পাবে কোথায়? শখের থিয়েটার পার্টি নিশ্চয়ই তোমাদের নেই? না না,
ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কিভাবে? ওই যে ওপরে 10 নম্বরে যারা আছেন ওরা স্বামী স্ত্রী। তাদের কাছে শাড়ি ব্লাউজ চাইতে যাবে? কি বলে চাইবে? কেন? না মানে তার চেয়ে ভিজে কাপড়েই আমি বেশ আছি। আমার অসুখ করবে না, ভয় নেই। তুমি এখানে বসো। ঠিক তো? কি গো, ভাবছো এমনভাবে এখানে আসার মানে কি? তাই তো। কোনো উত্তর দিলাম না। করুণার গা ঘেঁষে চুপ করে বসে থেকে যেন বৃষ্টির শব্দ শুনতে লাগলাম। করুণা খানিকক্ষণের জন্য কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে মনে হলো। তারপর হঠাৎ যেন তার শুকনো আকাশে মেঘ জমল। এই দুর্বার আবেগ সে এতক্ষণ জোর করে কিভাবে ধরে রেখেছিল কে জানে। কোনো বাধা মানতে সে নারাজ। একেবারে আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে সে ব্যাকুল সুরে বলল, আমায় পাটনায় নিয়ে যাচ্ছে। মামা কাল চিঠি দিয়েছেন। করুণার কথা শুনে বোকার মতন তাকিয়ে থাকলেও তার কথা বুঝতে কিছু পারলাম না এমন নয়। তবুও বেদনাময় সত্যটা যতক্ষণ সম্ভব অস্বীকার করে বললাম, তোমাদের কলেজের তো এখন ছুটি, তাই জন্যই হয়তো নিয়ে যাচ্ছে। না না না, তা নয়। তুমি বুঝতে পারছো না, এখানে আমাকে রাখবে না। এই যাওয়াই আমার শেষ, আর ফিরবো না। তার ঠান্ডা একটা হাত নিজের হাতের মধ্যে ধরে স্তব্ধ হয়ে বসে রইলাম। মনের শিরা উপশিরায় যেন ঝড় বইতে লাগল, কিন্তু বাইরে থেকে শান্তই রইলাম। হ্যাঁ, বেদনা সেদিন আমার হৃদয়েও ছিল, কিন্তু করুণার এই করুণ পরিণতিতে বুকে যে ব্যথা হচ্ছিল তার তুলনায় এসব কিছুই নয়। তাছাড়া আমার ভালোবাসার মধ্যে সে উদ্দামতাও ছিল না, উদ্যমও নয়। তাই ভাগ্যের বাধার বিরুদ্ধে আমার ভালোবাসা চরম বিদ্রোহ করতে পারবে না, সে শক্তি তার নেই। করুণা খানিক বাদে একটু স্বাভাবিক হলো। উষ্ণ জলে ভেজা সেই মিষ্টি মুখ তুলে দৃঢ় স্বরে বলল, আমি যাব না, কিছুতেই যাব না। কেন যাব? না না, যাবে না তো। আমি কি ওদের হাতের পুতুল নাকি, যা ইচ্ছে তাই করবে? না না, আমি যাব না, আমি যাব না। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম তার দিকে। ধীরে ধীরে অনুভব করলাম বুকের ভিতরটা কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মানুষ থেকে পাথর মনে হয় এভাবেই হয়। সে একা কথা বলে চলেছে, কিন্তু সেসবের আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। মনের গভীরতায় হয়তো সেদিন তার সেই বিদ্রোহে আমার সায় ছিল না। তখনই আমি জানতাম যে এই বিদ্রোহ নিষ্ফল হবে। কথাটা একটু ঘুরিয়ে দেবার জন্য বললাম, তুমি যা মনে করছো তা তো নাও হতে পারে। মানে খুব সহজ করো না। তুমি হয়তো মিছিমিছি ভয় পাচ্ছ। না না, আমি জানি জোর করে তারা আমাকে সেখানে বন্দি করে রাখতে চান। তাদের ধারণা এসব ছেলে মানুষই সারাবার অব্যর্থ ওষুধ। আমি কিছু বুঝতে পারছি না করুণা। বুঝে কি করবে বলো? এরকম বলো না। আমি দেখছি কি করা যায়। সে তুমি ভাবতে থাকো, আমি জানি না কি হবে ভবিষ্যতে। এখন তো আমার অকারণে বাড়ি থেকে বের হওয়াও বারণ। তাহলে এই বৃষ্টির মধ্যে এলে কি করে? কলেজে যাবার নাম করে বেরিয়ে এসেছি। এখানে এসে তোমায় অসুবিধায় ফেলবার ইচ্ছে ছিল না, কিন্তু না এসে উপায় নেই। পিসিমার বাড়িতে তোমার যাওয়া তো প্রায় বন্ধ হয়েছে। সেখানে এইসব কথা তোমাকে জানাতেও পারতাম না। সত্যি কি ওরা আমাকে নিয়ে যাবে জোর করে? কিছুই কি আমরা করতে পারবো না? কি হলো, চুপ করে আছো কেন বলো? সেদিন কি আশ্বাস, কি সান্ত্বনা দিয়ে করুণাকে তার পিসিমার বাড়ি রেখে এসেছিলাম, তার বিবরণ এখানে আর প্রয়োজন নেই। কিন্তু মনে যত বড়ই ব্যথা পেয়ে থাকি না, কিছুই তারপর আর করতে পারিনি।
করা সম্ভব ছিল না। একটা কাপুরুষের পক্ষে কিছুই করা সম্ভব না। তারপর করুণাকে তার মামারা জোর করে পাটনায় নিয়ে গেছে। হ্যাঁ, জোর করেই নিয়ে গিয়েছিল। সে স্বেচ্ছায় যায়নি আমি নিশ্চিত। তবে যাবার আগে দেখা করবার সুযোগও মেলেনি আমাদের। এরপর একদিন খবর পেলাম করুণার বিয়ে। নিমন্ত্রণ পাওয়ার কোনো আশা ছিল না, পেলেও যেতাম না। খুব ভালো ঘরে নাকি তার বিয়ে হয়েছে। নির্লিপ্ত নির্বিকার মনে সে খবর শুনেছি এমন কথা বলতে পারবো না, কিন্তু আজ ভালো করে ভেবে দেখে বুঝতে পারি এই খবর পাওয়ার পর কয়েকটা দিন ও রাত আমার কাছে হতাশায় ধূসর হয়ে গিয়েছিল। করুণার দুঃখের কথা ভেবেই এমনটা হয়েছিল হয়তো। ভালোবেসে না পাওয়ার ব্যর্থতা সেদিন নিজের দিক দিয়ে নয়, করুণার দিক দিয়েই উপলব্ধি করেছিলাম। করুণার স্মৃতি যখন ম্লান হয়ে এসেছে, তখনও মনের কোনো এক গোপন কোণে এ বিশ্বাস বুঝেছিল যে আমি ভুললেও সে কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু তার এমন সহজ নির্বিকার ব্যবহারে সে যখন প্রতিনিয়ত বুঝিয়ে দিতে লাগলো যে আমার বিশ্বাসটা ভুল ছিল, সে আমাকে ভুলতে পেরেছে, তখন আমি নিজের কাছেই নিজে যেন কেমন কেমন ছোট হয়ে গেলাম। আর তার ফলে আমার আহত মনের এক বিস্ময়কর প্রতিক্রিয়া শুরু হলো, কিন্তু নিজেকে আটকাতেও ইচ্ছে করল না। করুণা কিছুক্ষণ বাদে যখন আমার ঘরে এলো, সে চেষ্টা করলে আমার কথায় ও ব্যবহারে সেই সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করতে পারত, কিন্তু সেদিকে না তাকিয়ে করুণা খাবার প্লেটটার দিকে চেয়ে বলল, এ কি, কিছুই যে খাওনি? লৌকিকতার বদলে লৌকিকতাই করতে হয় যে। দুর্ভিক্ষ পীড়িতের মতো চেটে পুটে সাফ করে ফেললে তুমি ভাবতে কি? তুমি সেই একই কথা ধরে বসে আছো? এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা, করুণা। এখনো এটা শুধরালো না। পাঞ্জাবির বোতাম আঁটতে আঁটতে তার দিকে ফিরে একটু হেসে বেশ গাঢ় স্বরেই বললাম কথাগুলো। করুণা অন্যদিকে ফিরে খাবার প্লেটটা সরিয়ে রাখছিল, তাই তার মুখ দেখতে পেলাম না। কিন্তু যে উত্তর সে দিল তাতে সহজ কৌতুক ছাড়া আর কিছুরই আভাস নেই। আর বাকি দুর্বলতাগুলোর কি হলো? সেগুলো কি তাহলে শুধরে ফেলেছ বা ভুলে যেতে পেরেছ? করুণা বলতে গিয়ে গলার স্বর যেন আটকে গেল। না, আর থাকা সম্ভব নয় এখানে। বের হয়ে যাবার উপক্রম করলাম। আমার দিকে ফিরে করুণা আবার বলল, এ কি, এরই মধ্যে বেরোচ্ছ নাকি? হ্যাঁ, গাড়িটার কতদূর কি হলো একবার দেখতে তো হয়। তুমি দেখলেই তো সেটা তাড়াতাড়ি মেরামত হয়ে যাবে না? উনি তো খোঁজ নিয়ে আসবেন বলেছেন। ওর ফিরতেও আর দেরি নেই। তোমায় থাকতে বলে গেছেন কিন্তু। সুতরাং ততক্ষণ তোমার সঙ্গে বসে গল্প করতে বলেছেন। তা করতেই পারো, যদি তোমার মন চায় আর কি। কেমন অনায়াসে বলে ফেললে যে। এমন কি একটা কঠিন কথা যে অনায়াসে বলা যায় না? এমন কিছু কঠিন নয় করুণা, সত্যি বলছো? যা, খামোকা মিথ্যে বলবো কেন? তার মানে বলতে চাও আমার সঙ্গে একা বসে গল্প করতে তোমার ভয় করে না? ভয় কেন করবি শুনি? তোমার করে নাকি? হ্যাঁ হ্যাঁ, করে। আমার নিজেকে এখনো ভয় করে। না, তোমার মাথাটা বেশ খারাপ হয়েছে দেখছি। তুমি কিন্তু চলে যেও না, আমি এক্ষুনি আসছি। কথাটা হেসে বলে আমায় বেশ একটু অপ্রস্তুত করে করুণা এবার বেরিয়ে গেল। অনেকক্ষণ সময় চলে গেল, কিন্তু করুণা আর আসে না। ঘরের ভেতর পায়চারি করে বেড়াতে বেড়াতে মনের মধ্যে কি একটা জ্বালা অনুভব করি। সেটা আমার নিজের না করুণার বিরুদ্ধে, তা বোঝা শক্ত।
আবার হতেও পারে সেটা নিয়তির বিরুদ্ধে। ঠিক জানি না। শুধু একটা কথা বারবার মনে হতে লাগলো, কি দরকার ছিল এমন করে আবার তার সঙ্গে দেখা হবার? দেখা হওয়াটা ভাগ্যের নিষ্ঠুর পরিহাস ছাড়া আর কি? অনেকক্ষণ অপেক্ষা করে যখন নিজেই বেরিয়ে পড়ব কিনা ভাবছি, তখন সে এলো। পরনে ভালো পোশাক। কোথাও যাবে নাকি? হ্যাঁ, একটু বাইরে যেতে হবে। আসবে আমার সঙ্গে? শুধু আদেশের অপেক্ষা। কিন্তু কোথায় যাবে এখন? বাজার করতে। বাজার করতে? তুমি? সত্যি, অবাক হওয়ার কি আছে? আমি তো প্রায় যাই। এখানকার মেয়েরা বড় একটা নিজেরা বাজারে যায় না বটে, কিন্তু আমি ওসব মানি না। উনি না থাকলে আমি নিজেই চাকরকে নিয়ে বেরিয়ে পড়ি। এটা আমার 3 বছরের অভ্যেস। কিন্তু বিমলবাবু তো আজ আছেন। ও, তোমাকে বুঝি বলা হয়নি? উনি খবর পাঠিয়েছেন আজ আসতে পারবেন না। হঠাৎ বিশেষ জরুরি কাজে আটকে পড়েছেন। আটকে পড়েছেন? তাহলে তাহলে আর ভাবনা কিসের? উনি না থাকলে কি তোমার যত্ন হবে না? না না না, এ হয় না, কিছুতেই না। তুমি রাস্তায় এভাবে দাঁড়িয়ে প্রলাপ বকতে শুরু করলে কিন্তু আমাকে একাই এগিয়ে যেতে হবে। উত্তেজিত হয়ে কখন যে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম নিজেরই খেয়াল ছিল না। করুণার শান্ত স্বরের ভৎসনায় সম্বিত ফিরল। অগত্যা নীরবে তার সঙ্গে এগিয়ে যেতে হলো। এদিকের পথটা বেশ নির্জন। দূরে দূরে দু একটা বাড়ি, তারও অনেকগুলো খালি পড়ে আছে। রাস্তায় লোক নেই বললেই হয়। খানিক দূর নীরবে চলার পর প্রশ্ন না করে পারলাম না, বিমলবাবু আজ রাত্রে ফিরবেন তো? বোধহয় না, এখন 2-4 দিন হয়তো সেখানেই থাকতে হবে। ও। আবার নীরবে অনেকটা পথ পার হয়ে গেলাম। করুণা কয়েকবার আমার দিকে ফিরে তাকাবার পর হেসে বলল, কি ভাবছো অত গম্ভীরভাবে? ভাবছি আজই আমায় চলে যেতে হবে। কিন্তু তোমার গাড়ি তো আজকের মধ্যে মেরামত হয়ে উঠবে না? গাড়ি এরা পরে পাঠিয়ে দেবে এখন, আমি ট্রেনেই যাব। এত ব্যস্ত কেন? তোমার এখানে ভয় কিসের? বলেছি তো, ভয় আমার নিজেকে। নিজেকে আমি বিশ্বাস করি না। নাই বা করলে তাতে কারোর তো কোনো ক্ষতি নেই। না, এ বুঝি আর সওয়া যায় না। হঠাৎ সমস্ত সংযম হারিয়ে তার হাতটা ধরে ফেললাম। ক্ষতি যদি তোমারই হয়? কেমন করে হবে? আমি তো নিজেকে বিশ্বাস করি। সে বিশ্বাস এখনো কি ভেঙে চুরমার হয়ে যেতে পারে না করুণা? সমস্ত নোঙর ছেড়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাবার ঢেউ কি আসতে পারে না? কি জানি, পরীক্ষা অবশ্য হয়নি। কথাটা বলে এবার আস্তে করে সে তার হাতটা ছাড়িয়ে নিল। তারপর কি বলতাম ঠিক জানি না, কিন্তু রাস্তা এবার জনবহুল হয়ে এসেছে। বাধ্য হয়ে হাত ছেড়ে দিয়ে চুপ করে গেলাম। সকালবেলা বাইরে বার হবার পোশাকে করুণার এক রূপ দেখেছিলাম। দুপুরবেলা খাবারের এলাহি আয়োজনের আসনের সামনে বসে তার আর এক রূপ দেখলাম। একটা সাদা সেমিজের ওপর লাল চওড়া কস্তাপাড় শাড়ি পরে আধ ঘোমটার পাশ দিয়ে ভিজে এলো চুল পিঠে এলিয়ে সে কাছে এসে বসল। এমন আশ্চর্য তাকে কোনোদিন লাগেনি। পাখাটা নাড়তে নাড়তে হেসে সে বলল, কি দেখছো? কখনো দেখোনি নাকি? মনে হচ্ছে সত্যি কখনো দেখিনি। তা হতে পারে। আচ্ছা, আমার বাজার করা দেখে কি ভাবছিলে বলো তো? এই কথাই ভাবছিলাম যে তুমি আমার কাছে একটা নতুন আবিষ্কার। তাই নাকি? কিন্তু দোহাই, বেচারা কলম্বাসের দাবিটুকু উড়িয়ে দিও না। কলম্বাসের চেয়েও আগেকার দাবি যদি থাকে? দাবি থাকলেও দলিল নেই তো। নিজের রসিকতায় করুণা নিজেই হেসে মাত করে দিল। নিঃশব্দে অনেকক্ষণ খেয়ে যাবার পর বললাম, দলিলের দাম সকলের কাছে নেই। তুচ্ছ জিনিস অনায়াসে পুড়িয়ে ফেলা যায়। ও, তোমাকে মিষ্টি দেওয়া হয়নি?
এবার আমার কথায় বিন্দুমাত্র না হেসে আমার মুখের দিকে খানিক অদ্ভুতভাবে তাকিয়ে থেকে মিষ্টি আনতে হঠাৎ উঠে গেল সে। তারপর করুণা না, মিষ্টি নিয়ে এলো ঠাকুর। তবে খানিক বাদে ঘরে সে নিজেই পান নিয়ে এলো এবং হঠাৎ বলে বসল, তুমি আজ সন্ধ্যের গাড়িতেই তাহলে যাচ্ছ? হ্যাঁ, বেশ, তাই যাব। বেশ, তাই যাব মানে? আমি যেন তোমাকে জোর করে পাঠিয়ে দিচ্ছি? আমি তো তোমাকে থাকতেই বলছি। তুমি নিজেই তো যাবার জন্য অস্থির হয়ে উঠলে তখন। আমি কি তোমায় দোষ দিচ্ছি? আমার সত্যিই না গেলে নয়। তা জানি, এমন জায়গায় তোমার মন টেকে। কিন্তু শোনো, ওই একটি ছাড়া আর গাড়ি নেই কিন্তু, জানো তো? ঠিক 6:30টায়, মনে থাকে যেন। আসলে সবিস্ময় তার মুখের দিকেই তাকিয়েছিলাম। তার মুখে একটা অস্ফুট অস্থিরতার ছায়া দেখলাম, নাকি সেটা আমারই মনের ভুল বুঝতে পারছিলাম না। গাড়ির সময় আমার মনে রাখবার প্রয়োজন ছিল না। বিকেল না হতেই জিনিসপত্র বাঁধিয়ে আমার মোটরের কারখানায় খবর দিতে পাঠিয়ে স্টেশনে যাবার গাড়ি ডাকিয়ে করুণা নিজেই সব বন্দোবস্ত করে ফেলল এবং স্টেশনে যাবার 15 মিনিটের পথ যেতে পাছে কোনো গোলমাল হয় তাই বলে 1 ঘন্টা আগে আমায় গাড়িতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলো। এতক্ষণ আমার সঙ্গে বিশেষ কিছু বলবার অবসর তার মেলেনি। বাড়ি থেকে টাঙায় উঠবার সময় সে কাছে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমায় কি ভাবছো কে জানে, যেন তোমাকে বিদায় করতে পারলেই বাঁচি, তাই না? সেইটুকু ভেবেই যা কিছু সান্ত্বনা। সান্ত্বনাটা এত সস্তা হলে সত্যিকারের কিছু মেলে কি? গাড়ি চালানোর শব্দে তার হাসির রেশ মিলিয়ে গেল। এই গল্পের শেষ ওইখানে হলেই ভালো হতো, কিন্তু তা হলো কই। স্টেশনে যখন পৌঁছলাম তখনও ট্রেনের অনেক দেরি। ওয়েটিং রুমে জিনিসপত্র রেখে এদিক ওদিক অকারণে ঘুরে বেরিয়েও সময় কাটাতে না পেরে তখন বইয়ের স্টলে এসে দাঁড়িয়ে কি কেনা যায় ভাবছি। হঠাৎ পাশে চোখ পড়ায় চমকে উঠলাম। এ কি করুণা, তুমি এখানে? এই এলাম। মানে আমি ঠিক বুঝতে পারছি না করুণা, হঠাৎ স্টেশনে আসার মানে? দলিল পুড়িয়ে দিয়ে এলাম। স্টেশনের শেডের আবছা আলোর জন্য নাকি সত্যিই করুণাকে কেমন দুর্বল দেখাচ্ছে ঠিক বুঝতে পারলাম না। খানিকক্ষণ সত্যিই কিছু বুঝতে না পেরে তার দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে রইলাম। তারপর স্টল থেকে একটু সরে গিয়ে ব্যাকুলভাবে বললাম, কি বলছো করুণা? আমি তো কিছুই বুঝছি না তো। খুব অসম্ভব কিছু বলছে কি? নোংর ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো ঢেউ কি আসে না কখনো? করুণার স্বর ক্রমশ যেন গাঢ় হয়ে উঠল। আমার বুকের একেবারে কাছে এগিয়ে এসে চোখের দিকে চোখ তুলে সে বলল, তুমি আমাকে নিয়ে যেতে পারো না? যাবে না নিয়ে বলো? আমি আমি তোমায় নিয়ে কোথায় যাবে ভাবছো? যেখানে খুশি। করুণা, কি বলছো কি? তোমায় অনেক অসুবিধে, অনেক লাঞ্ছনা সইতে হবে জানি, কিন্তু আমিও তো তার জন্য প্রস্তুত হয়ে সমস্ত লজ্জা নিন্দা মাথায় নিয়ে এসেছি। কোনো কথা এবার আর মুখ দিয়ে বেরোলো না। মনের ভেতর শুধু একটা অস্থির আলোড়ন অনুভব করছি। করুণা আমার মুখের দিকে চেয়ে আছে। কি বলবো, কি বলতে পারি এখন? নির্বোধের মতো আমি তার রুদ্ধ বন্যার বাঁধ খুলে দিয়েছি। এখন এখন তাকে কেমন করে ফিরিয়ে দেব? কিন্তু একটা কথা তুমি বোধহয় ভালো করে ভেবে দেখোনি করুণা, যে ঝড় এবার উঠবে তাকে তুমি পারবে সইতে? তার সঙ্গে জুঝতে জুঝতে ক্লান্ত হয়ে হয়তো আমরা পরস্পরকেই একদিন ঘৃণা করতে শুরু করব। করুণা তখনও আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু ধীরে ধীরে, অত্যন্ত ধীরে ধীরে তার সমস্ত মুখ যেন বিদ্রুপের হাসিতে ভরে উঠল।
তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ। আর একটু হলেই নোংর উপড়ে গিয়েছিল আর কি। করুণা এবার সশব্দেই হেসে উঠল। অবাক হয়ে তার দিকে তাকালাম। সমস্তই কি তবে আমাকে বিদ্রুপ করবার জন্য অভিনয়? যাও, ট্রেন আসবার ঘন্টা পড়েছে। আমার ট্রেনেরও বোধহয় আর দেরি নেই। তোমার ট্রেন? পিসিমারা কলকাতা থেকে আসছেন, তারা বাড়ি চেনেন না, উনিও নেই, তাই নিজেই এলাম নিয়ে যেতে। শুনি খুব হতাশ হলে বুঝি? কোনো কথা আর না বলে ওধারের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজের দিকে এগোলাম। করুণাকে শেষ যখন দেখতে পেলাম তখন স্টলের বইগুলোর দিকে সে ঝুঁকে পড়েছে। সত্যি পিসিমাদের নিয়ে যাওয়ার জন্য সে কি স্টেশনে এসেছিল? না, জীবনে কোনোদিন সে কথা জানা যাবে না। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন প্রেমেন্দ্র মিত্রর গল্প জনৈক কাপুরুষের কাহিনী। বিখ্যাত কবি ও উপন্যাসিক, প্রবন্ধকার ও চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্র 1904 সালের 4 সেপ্টেম্বর বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেন ও তার মৃত্যু হয় 1988 সালের 3 মে। একদিকে যেমন হানাবাড়ি, চুপি চুপি আশের মতো ছবি পরিচালনা করেছেন, অন্যদিকে তেমনই সৃষ্টি করেছেন মামাবাবু, পরাশর বর্মা, মেজকর্তার মতো চরিত্র। বাংলায় তিনি প্রথম লেখেন সায়েন্স ফিকশন। আমরা তাঁকে বিশেষভাবে চিনি শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদার সৃষ্টিকর্তা রূপে। রবীন্দ্র উত্তর যুগের এই লেখক মানুষের মনের জটিল আবেগ, পুরনো স্মৃতি এবং সম্পর্কের টানাপোড়েনের এক নিখুঁত ছবি আঁকেন তাঁর গল্পে। তেমনই একটি ছবি ফুটে উঠেছে আজকের এই গল্পটিতেও। এই গল্পটি নিয়ে 1965 সালে সত্যজিৎ রায় একটি সিনেমাও বানান। আজকের গল্পপাঠ ও মুখ্য চরিত্রে ছিলেন প্রসূন দাস, করুণা, সৌমিতা বিশ্বাস, বিমল, স্পন্দন দাস, রামহরি, আর্য জানা। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। নাট্যরূপ সহায়তা প্রতীক মণ্ডল। পরিচালনা, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দমিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। গল্পের সূত্রধার সৌভিক গুহ সরকার। সমগ্র পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।